আদিল মির্জাস beloved লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনভা। পর্ব ১৩। করাঘাত পড়ল দরজায়, সাথে মৃদুস্বরে ডাক পড়ে, ম্যাডাম আসবো? রোজা চোখ মেলে তাকালো, দম ছাড়ল। কানের কাছে সাইরেনের মতো বাজতে থাকা আদিল মির্জার কণ্ঠ সরাতে মাথা ঝাঁকালো কয়েকবারই। তার আত্মা ছিনিয়ে নেওয়ার মতো ওই কথাগুলোর প্রভাব এত দ্রুত বুঝিয়ে যাওয়ার নয়। নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় নিল। দুহাতে চোখ মুখ মুছে আস্তে করে অবশেষে বলল, আসুন। দরজা মেলে প্রবেশ করলো একজন নারী, বয়সটা আনুমানিক 40-এর কাছাকাছি। পরনে সুতি শাড়ি, তার পেছনে দুজন কাজের লোক। তাদের একজন ঠেলে এনেছে খাবারের ট্রলি, অন্যজন পোশাকের। সামনের জন দায়িত্বে থাকা নারী আর চোখে একবার রোজার মুখ চেয়ে মৃদু হেসে পরিচয় দিল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি নূরজাহান। আপনার জন্য পোশাক এনেছি, সাথে খাবার। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন প্লিজ। দেখুন খাবার আপনার টেস্টের সাথে যায় কিনা, ভিন্ন কিছু করে আনবো কি আপনার পছন্দনীয়? রোজা কথা বলতে গিয়ে খেয়াল করলো কণ্ঠ ভাঙা ভাঙা লাগছে, গলা শুকিয়ে খাটখাট হয়ে আছে। নূরজাহান চটজল দিয়ে টলিতে থাকা কাচের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে আনলো। এগিয়ে এসে বাড়িয়ে ধরলো, ম্যাডাম একটু পানি পান করুন। রোজা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গিলল প্রথমে, শান্তভাবে তাকালো ভদ্র মহিলার মুখে। সুষ্টি মুখ, লম্বা চওড়া শ্যামবর্ণের রুচিশীল নারী, চেহারায় বিনয়ী ছাপ। সেভাবে তেমন একটা রোজার দিকে তাকাচ্ছে না, দৃষ্টি নুইয়ে রেখে কথা বলেছে। রোজা খেয়াল করেছে আদিল মির্জার আশেপাশে লোকজন ভীষণ শৃঙ্খলাবদ্ধ হয়, তা তার বডিগার্ড হোক অথবা বাড়ির কাজের লোক। ভয় জড়তা তাদের ভিতর খুব কম, যা সবচেয়ে বেশি আছে তা বাধ্যতা। নূরজাহান ইশারা করতে কাপড়ের টরে ঠেলে এগিয়ে এলো একজন। নূরজাহান বলল, ম্যাডাম পছন্দ করুন। রোজা তাকালো। যে ধরনের কাপড় চোপড় দৈনন্দিন সে পরে তার সাজিয়ে রাখা। এখানে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচমকা, এক মুহূর্তের মধ্যে। এত রাত করে নিশ্চয়ই শপিং করে আনানো হয়নি। পোশাক এলো কোথা থেকে তবে তার? রোজা কণ্ঠের ক্লান্ত শোনালো এই পর্যায়ে, কাপড় চোপড় আগে থেকে ছিল? জি ম্যাডাম, কিনে রাখা ছিল, বক্সগুলো খোলাই আছে, আজই হয়েছে। রোজা চোখ বুঝল, চোখ মেলে তাকালো। সে স্বাভাবিকভাবেই এগিয়ে এলো ট্রলির কাছে, সাজিয়ে রাখা কাপড় চোপড়গুলো স্পর্শ করল। পছন্দ মতো একটা কালো রঙের সিল্কের নাইট গাউন আর সাফের তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। যখন বেরোলো তখনও নূরজাহান দাঁড়িয়ে আছে একইভাবে। রোজা চমকে দ্রুত বলল, দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন মিসেস নূরজাহান। নূরজাহান হাসে, বলে, সারাদিন তো বসেই থাকি ম্যাডাম। তখন রুমটা ভালোভাবে দেখেও দেখতে পারেনি রোজা, আপাতত চারিপাশে নজর বুলিয়ে শুধাই, এই ফার্ম হাউসের কেয়ারটেকার আপনি? নূরজাহান আর চোখে তাকাচ্ছে বারে বারে। রোজাকেই দেখছে কেমন। আমার স্বামী আমিনুল রশিদ, তিনি দায়িত্বে আছেন, আমি সাহায্য করি পাশাপাশি। মাথা দোলালো রোজা, এসে থামলো টলের সামনে। পেটে পছন্দ মতো খাবার নিয়ে বসলো সোফায়। খেতে খেতে জিজ্ঞাসাবাদ করে গেল, এখানে আপনাদের স্যার তেমন আসেন না? নূরজাহান পানির গ্লাস ঢালতে ঢালতে বলল, এদিকে কাজ পড়লে আসেন, এমনিতে সারা বছর ফাঁকা পড়ে থাকে। আপনার স্যার বাড়ি থেকে বেরিয়েছেন? জি ম্যাডাম। রোজের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি তাকে রয়্যাল ক্যাফে থেকে চিনে থাকে, তবে কি মির্জার বাড়িতে কাজের জন্য আসা ও আদিল মির্জার ইশারা ছিল? না হলে হঠাৎ এমন একটা চাকরির অফার তার মতো কেউ পাবে কেন? রোজার পেট কামড়ে উঠল। মনে পড়ল জিহাদের কথা। হঠাৎ মনে পড়ল ওই সময় তো সে জিহাদের কাছে ওয়াদাবদ্ধ। রোজা জিহাদকে বিয়ে করবে তার জবান দিয়েছিল সে। কিছু একটা ভেবে রোজার গলায় ভাত আটকে গেল। ম্যাডাম। ভাতটুকু গিলল রোজা, মাথা নাড়িয়ে পৌঁছালো, কিছু না। এসব ভাত রেখে ভাবল হৃদির কথা। কি করছে মেয়েটা তার? মাঝরাতে ঘুম ভাঙার স্বভাব আছে। ঘুমের মধ্যে হাতড়ে হাতড়ে তাকে খুঁজে বেড়াচ্ছে বিছানা জুড়ে। না পেলেই চমকে উঠে পড়ে। চিন্তা হলো রোজার, ঘুম ভাঙল কিনা। ম্যাডাম খেয়ে বেরোবেন, লেকের পাড়টা সুন্দর। খাওয়ার পরে ডাইজেস্ট করার সময়টুকু না হয় হাঁটলেন। রোজা আশেপাশে তাকাতে পারেনি তখন। তারও বাহিরের আশপাশটা দেখার বাসনা জন্মেছে। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। নূরজাহান একটা চাদর এনে দিল, সেটাই দু কাঁধে পেঁচিয়ে রুম ছেড়ে বেরোলো রোজা। ফার্ম হাউসটা শৌখিনতার সাথে বানানো, রুচিসম্মত আসবাবপত্রের ছোঁয়া ভেতর জুড়ে। ফায়ারপ্লেসের জায়গাটুকু কি চমৎকার। রোজা ফায়ারপ্লেসের সামনে এসে দাঁড়ালো। জ্বলন্ত ফায়ারপ্লেসে এক দৃষ্টে তাকিয়ে থাকায় এক পর্যায়ে মনে হলো আগুন ভেসে উঠল আদিলের চোখ মুখ। রোজা অবাক হলো না অবশ্য, বিড়বিড়ালো শুধু, আগুনের উপরে আগুন। নূরজাহান কাঁধ বেঁধেছিল। কিছু বললেন ম্যাডাম? কিছু না। রোজা বেরিয়ে এলো বাহিরে। সিঁড়ি 3টে পেয়ে নামতে নিয়ে খেয়াল করলো চেনা পরিচিত দুটো মুখ। ক্লান্ত গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেটে ঠোঁটে চেপে রেখেছিল।
ধ্রুব বসেছিল পাশেই। রোজাকে দেখে দুটো সটানভাবে দাঁড়িয়েছে। ক্লান্ত সিগারেট ফেলে দিয়েছে। রোজা দৃষ্টি ফিরিয়ে তাকালো লেকপারের দিকে। ল্যাম্পপোস্টের আলোয় স্বচ্ছ পানিগুলোকে জীবন্ত দেখতে লাগছে। ওখানে মার্বেলের বেঞ্চি রাখা বসার জন্য। রোজা অবশ্য বসল না, সে হাঁটল লেকপার জুড়ে। দেখতে পেল নানান রঙের পাথর। তার পেছনে নূরজাহান, ক্লান্ত ও ধ্রুবও হাঁটছে। বেশ খানিকটা দূরত্ব রেখে রোজা হাঁটতে জিজ্ঞেস করে, তোমার বস কোথায় গেল এত রাতে? ক্লান্ত বরাবরই নির্বিকার। একটা পাখা গজিয়েছ তো তা কেটে দিতে। রোজা ও সম্পর্কে আর জিজ্ঞেস করে না, ম্যানশনের ব্যাপারে প্রশ্ন করে। ওইখানে তখন আইজিপি, পুলিশ, মিডিয়া ছিল। ওরাও কি পুড়িয়েছে? না, তারা বেরিয়ে আসতে পেরেছে। রোজার কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটি। আইজিপির ভাগ্নিটা? ধ্রুব দিল জবাবখানা, পুড়েছে। রোজার মায়ের কাজ করল না। অমানুষের মরলে বরং মঙ্গল, তার অন্য চিন্তা। এখন ওই আইজিপি তবে ঝামেলা করবে না? ক্লান্ত আর চোখে তাকালো ম্যাডামের চিন্তিত মুখ। আস্তে করে জানালো, এমন আইজিপি আমার বস পকেটে নিয়ে ঘোরে। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। রোজা চিন্তা কমল না, তবে থামলো তার কদম। বুকের কাছে দুহাত বেঁধে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, আর ওই মহিলা রিনা সওদাগর, সে ঝামেলা করবে না? ক্লান্ত থামকো, তাকালো রোজার শান্ত মুখের দিকে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে ভাবল কিছুক্ষণ। সময় নিয়ে কোনো রকমে বলল, চিন্তা করবেন না ম্যাডাম। আকাশে অর্ধখণ্ডিত চাঁদ তখন লেকের নদীতে ভেসে উঠেছে। রোজাও ওখানে চেয়ে আছেই। আচমকা সুধাই শান্তদের গ্রামে যে আক্রমণ হলো, ওটা কি রিনা সওদাগর করিয়েছিল? চমকে ওঠে ক্লান্ত ধ্রুব। ক্লান্ত দ্রুত বলে ওঠে, কিভাবে বুঝলেন ম্যাডাম? আমি তাকে দেখেছিলাম ওখানে। রোজা থামল, ফিরে তাকালো অবশেষে। ক্লান্তর মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দীর্ঘস্বরে বলল, সে কি আমার মেয়েকে কোনোভাবে নিতে চাচ্ছে? আমার মেয়ে? কি জোর ছিল ওতে? ক্লান্তর গলায় শ্বাস আটকে আসে, তবুও চোখ তুলে তাকাই না, শুধু বলে, চাইলে কি সব পাওয়া সম্ভব? রোজা প্রত্যুত্তরে সময় নিয়ে আসে, সম্ভব না। ক্লান্ত দৃষ্টি নুইয়ে রেখে দেখল সামনে থেকে শরীরটা চলে যাচ্ছে। মৃদু বাতাসে উঠছে চাদর, উঠছে চুল। রোজার পেছনে পেছনে নূরজাহান বাড়ির ভেতরে প্রবেশ করছে। এই যাত্রায় ধ্রুব বড় করে শ্বাস টেনে নিল। বাড়ি দরজার দিকে চেয়ে ফিরে তাকালো ক্লান্তর দিকে। মুগ্ধ হয়ে আওড়ালো, বসের চিরসঙ্গিনী, তার মতোই। ক্লান্ত মৃদু হাসে, ঘাড় গড়িয়ে তাকায় লেকের জলে। ম্যাডাম নিজেও জানতে পারলেন না তিনি প্রবেশ করতে শুরু করেছেন বসের জীবনে। এই তো শুরু। ধ্রুব ঠোঁট নড়ায়, শান্তি। গাড়িটা সড়কপথে চলছিল তখন। আদিল মুখের সামনে ফোন ধরে রেখেছে। স্ক্রিনের ওপাশে রীতি কেটে কেটে সদ্য ঘুম ভাঙা চোখ মুখ লাল করে ফেলেছে। এখনও ফোপাচ্ছে। ধূসর মরিচোড়া জলে ভেসে আছে। হেঁচকি তুলে তুলে প্রশ্ন করে যাচ্ছে, মম কোথায়? মেয়ের অস্থির মুখে চেয়ে আদিল শুধালো, এই সময় ঘুম ভাঙছে কেন? ঘুমের মধ্যে মমকে খুঁজে পেল না যে। এখন বলো, হোয়ার ইজ শি? কখন ফিরবে? আদিল দেখল মেয়ের বাকুল হাবভাব, চোখ মুখ, বলল, তোমার মমের মন খারাপ, তাই তাকে ঘুরতে এনেছি। কাল চলে আসবো। তুমি একদিনের জন্য অপেক্ষা করতে পারবে না সোনা? হৃতিক চোখ দুটো বড় হয়ে গেল। মমের মন খারাপ? শি ইজ আপসেট। মম কেন আপসেট ড্যাড? কারণ তুমি বাসায় ফেরো না, তাই। আদিল বরাবরই মেয়ের হিমালয়ের সামনে এমন অ্যাব্রোখাব্রো উঁচু যুক্তির সামনে নির্বিকার। এবারও তাই। হ্যাঁ, তুমি কেন তাহলে বাড়ি ফিরছিলে না ড্যাড? তুমি ফিরলে তো মা আপসেট হতো না। এখন কি মম অনেক আদর চাচ্ছে, আমার মতো বায়না করছে, প্রিন্সেস ট্রিটমেন্ট চাচ্ছে? আমি আপসেট হলে যেভাবে চাই তোমার কাছে? হৃদির কান্না থেমেছে, আগ্রহ নিয়ে চেয়ে আছে বাবার মুখে। হঠাৎ ঠ্যাক শব্দে নীরবতা ভাঙল। আদিল বিরক্তি নিয়ে তাকালো সামনে। শান্ত নিজের মুখ ধরে রেখেছে দুহাতে। আদিল চোখ রাঙাতেই শান্তর মুখে গম্ভীর হলো। এই জনমের জন্য বুঝি হাসাহাসি বাদ তার জীবন থেকে। আদিল ফের স্ক্রিনে চেয়ে বলল, হ্যাঁ তাই তো নিয়ে এসেছি। তোমার মমের মন ভালো করে ফিরে আসবো। তুমি কান্নাকাটি করবে না, ঠিক আছে? চোখ মুখ মুছো আমার বাচ্চা। রীতি চোখ মুখ মুছতে মুছতে বলল, মমকে কি আদর করেছো একটু? মমের মন খারাপ একটু কমেছে? আদিল সাবলীলাই বলে গেল, করেছি। শি ইজ হ্যাপি। ড্রাইভিং সিটের পাশে বসা শান্তর চোখ লাফালো। এলেন ঠোঁটে টিপ রেখেছে। রীতি বলে যাচ্ছে তখনও, বেশি বেশি আদর করে মমের মন খারাপ দূর করে দাও ড্যাড, অ্যান্ড কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই এম মিসিং ইউ অ্যান্ড মম। বলতে বলতে মেয়ের শুকিয়ে আসা চোখ জোড়া আবারও ভিজে দেখে আদিল দ্রুত বলল, কালই চলে আসছি সোনা। স্টপ ক্রাইং। তুমি কাঁদলে তোমার মম আরও আপসেট হবে। তুমি চাও তোমার মম আপসেট হোক? রীতি নাক টেনে বলল, আই ডোন্ট। স্মাইল ফর মি।
রীতি নিজের চোখের জল নিয়ে সবগুলো দাঁত বের করে হাসলো। আদিলের ঠোঁট নড়ে, নরম দৃষ্টিতে চেয়ে আওড়াই, মাই গুড গার্ল, ঘুমাও তবে এখন। ঘুম ভেঙে মমের সাথে কথা বলো। রীতি মাথা দুলিয়ে বলে, আচ্ছা সকালেই বলবো। ওকে, সকালেই বলো। রীতি কল কাটছিলাম, চেয়ে আছে। আদিল জিজ্ঞেস করলো, কি বলবেন? আমার হয়েও মমকে অনেক আদর দিও। দেব। কল কেটে গিয়েছে। গাড়িতে নামলো নীরবতা। সেই নীরবতা হঠাৎ ভাঙল শান্তর অর্থ হাসিতে। হাসতে হাসতে ড্রাইভ করা এলিনের গায়ের উপরে হেলে পড়েছে। আদিলের হাতে যা ছিল তাই পড়ল শান্তর মাথায়। আদিল মির্জা আর ফেরেনি রোমে। রোজা ঘুমিয়েছে কয়েক ঘন্টা। রীতিকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখায় ঘুমটা আচমকা ভেঙে গিয়েছে। ঘড়ির কাঁটা 6টা স্পর্শ করেনি। রোজা বিছানা ছাড়ল। বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি খেলো। রুমে পায়চারি করে এসে দাঁড়ালো জানালার সামনে। পর্দা কাজ সরালো। সঙ্গে সঙ্গে ভেসে এলো পাখির কিচিরমিচিরে সুমধুর ধ্বনি। ঠান্ডা হাওয়া চোখ মুখে ছুলে কি ভীষণ শান্তি লাগে। রোজার চোখ নিচে পড়ল। সূর্যটা পুরোপুরি ওঠেনি এখনো। আধো আধো আলোয় লেকে পাড়টা দেখা যাচ্ছে। কাকে যেন একটা ধরে বেঁধে মেরে মুড়ে রেখে ফেলা হয়েছে। মুখ বাঁধা অজানার, কাইকুই করছে। হাত পা নাড়ানোর চেষ্টা অব্যাহত। ওখানে আদিল মির্জা তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। সবার গায়ে স্যুট থাকলেও মধ্যে দাঁড়ানো আদিলের পরনে শুধু গতকাল রাতের প্যান্টটাই। উদাম শরীর। তার সামনে সুইমিং বক্সিং ব্যাগ রাখা। ঘুরে ঘুরে বক্সিং করছে। ফুটওয়ার্কের মুভমেন্টে এত দ্রুতগতিতে হচ্ছে যে তাক লেগে গেল। রোজা চোখের পলক ফেলতে না ফেলতেই আদিলের এক রাউন্ড দেওয়া শেষ। বাহুর মাংসপেশিগুলো কিভাবে ফুলে ফেপে উঠেছে। রোজা বিড়বিড়িয়ে ওঠে, এই জন্যই ধরলে নড়তে পারি না। রাক্ষসের শরীরে রাক্ষসের মতোই শক্তি। কথাটুকু বলে রোজা নাক মুখ কুঁচকে রেখেছে। আদিল বক্সিং করতে করতে কথা বলছে কোনো ব্যাপারে বোধ হয়। ঘেমে নিয়ে একাকার লোকটা। ঘুমায়নি সারা রাত, খায়নি। রোজা দুটোর একটাও করতে দেখেনি। এত এনার্জি কোথা থেকে আসে? আচমকায় আদিল খুশি ছুটতে ছুটতে তাকালো। অদূরে থেকেও মনে হলো রোজা ধূসর চোখের মণিচূড়া দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আদিল থামলো। রোজা দৃষ্টি ফিরিয়ে আনলো, জানালা থেকে সরাতে চাইল। তার পূর্বেই আদিল হাতের ইশারায় বোঝালো নিচে নামার জন্য। রোজা সরে এলো জানালার সামনে থেকে। গতকাল রাতের চাদর গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। দুয়ারের সামনে দাঁড়িয়েছিলেন আনিমুল রশিদ। রোজাকে আসতে দেখে একপাশে এসে দাঁড়ালেন। গুড মর্নিং ম্যাডাম। রোজা তাকালো না। বেরোতে বেরোতে আওড়ালো, মর্নিং। রোজা খেয়াল করলো জখমিত অবস্থায় জমিনে যে লোকটা পড়েছিল সে আর নেই। ওই জায়গাটা পরিষ্কার ভেজা, রক্তের দাগও নেই। রোজাকে আসতে দেখে আদিলের আশপাশ থেকে বডিগার্ড সব সরিয়ে দাঁড়িয়েছে। আদিল চেয়ে আছে তার দিকেই, তার এক একটা কদমের দিকে। রোজার পা জোড়া হঠাৎ থেমে যেতে চাইল। মাথায় প্রশ্ন জাগলো, এই লোকটার এক ইশারায় সে নেমে এলো কেন? কোন দরকারে? আশ্চর্য তো। মর্নিং মিসেস মির্জা। রোজা আর চোখে একবার চেয়ে আর তাকালো না। আদিলের ফর্সা পেশিবহুল শরীরে ঘাম চিকচিক করছে, মুক্তোর দানার মতন। চুলগুলো এলোমেলো হয়ে লেপটে পড়েছে কপালের দিকে। রোজা আওড়াই, মর্নিং। আদিল এসে দাঁড়িয়েছে তার পেছনে। তাদের মধ্যে দূরত্ব রেখেছে বেশ খানিকটা। আদিল মিহি কণ্ঠে প্রশ্ন করলো, বক্সিং করবেন? রোজা তাকালো শক্তপোক্ত জিনিসটার দিকে। ওইটাই ঘুষি বসালে তো রোজার আঙুলগুলোই ভেঙে যাবে। আদিল সম্ভবত বুঝলো রোজার না বলা কথাগুলো। প্রথমে ধীরে ধীরে ফাস্ট ছুটতে হয়। রোজা সামান্য ইতস্তস্ত করলো, ব্যথা পাওয়া ছাড়া এতে লাভ কি? রোজা স্পষ্ট শুনল আদিলের গম্ভীর কণ্ঠের চাপা হাসির শব্দ। সঙ্গে সঙ্গে ফিরে তাকাতে চেয়েও তাকালো না। সে কখনো আদিল মির্জাকে হাসতে দেখেছে? মনে হয় না। শারীরিক অনেক উপকারিতা আছে। রোজা গলাটা পরিষ্কার করে এক হাতে গাড়ির চাদর জড়িয়ে রেখে অন্য হাতে শক্তপোক্ত একটা ঘুষি বসিয়ে বুঝলো তার হাতের আঙ্গুল পুরোপুরি জমে গিয়েছে। হাতের রকে টান খেয়ে হাত অবশ হয়ে গিয়েছে। রোজার থতমত মুখ দেখে আদিলকে ফের হাসতে শোনা গেল। আমার ননির পুতুল দেখি। রোজার কান গরম হয়ে এলো, স্তম্ভিত হলো শরীর। বলতে বলতে আদিল নিচের ঘামে ভেজা শরীরটা মুহূর্তেই তার পিঠের সাথে মেশালো। থুতনি ঘাড়ি ঠেকালো। ফর্সা হাতটা টেনে এনে নিজের হাতের মুঠোয় ভরে নিল। রক্তিম হয়ে গিয়েছে রোজার মুষ্টির গিট। আদিল খসখসে হাতে বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলে গেল, বললাম না ধীরে ছুটতে, ওটা শক্ত, বেশি ব্যথা করছে। রোজার ঘাড়ে সুরসুরি লাগছে, কানের কাজটায় গরম শ্বাস পড়ছে। শুধু দেখলো তার হাতের তুলনায় ভীষণ বড় হাতটা কেমন জড়িয়ে আঙ্গুলগুলো পুলিয়ে দিচ্ছে। আদিল হাঁক ছাড়ল, শান্ত দেখ অ্যান্টিবায়োটিক মলম আছে কিনা।
শান্ত সঙ্গে সঙ্গে মলমের খোঁজে চলে গেল। রোজা মুখ খুলে বলতে চাইল লাগবে না মলম, অথচ খেয়াল করলো তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আদিল ইতিমধ্যে তাকে নিয়ে কদম বাড়িয়েছে লেকের দিকে। মার্বেলের নোয়ানো বেঞ্চিতে বসিয়ে রোজাকে সামনে বসালো, দু পায়ের ওপরে ভর দিয়ে। ওভাবে বসেও মানুষটা রোজার বুক বরাবর চলে এলো। রোজা তাকালো মুখের দিকে, আদিলের দৃষ্টি নোয়ানো। তার হাতের উপরে হাতটা আচমকায় নিজের ঠোঁটের সংস্পর্শে নিয়ে গেল। ঠোঁটের সংস্পর্শ পেয়ে রোজা মিইয়ে যায়, বিচলিত হয়ে চোখ বুজে ফেলে শক্ত করে। শান্ত মলম নিয়ে ফিরে এসেছে, আদিলকে দিয়ে পুনরায় দূরত্বে দাঁড়িয়েছে। আদের সময় নিয়ে মলম লাগালো রোজার আঙ্গুলের গিটের ভাঁজে ভাঁজে। অবশেষে আওয়াজ ফিরে পেল রোজা, ব্যথা করছে না? আদিল মুখ তুলে তাকালো, রোজা সঙ্গে সঙ্গে দৃষ্টি নুইয়ে ফেললো, জিজ্ঞেস করলো কখন ফিরবো? হৃদির সাথে কথা হয়েছে? ওর মধ্যরাতে ওঠার অভ্যাস আছে। কথা হয়েছে রাতে, ঘুম থেকে উঠে কল করবে। কখন ফিরবো? আদিল জবাব দিল না সে কথার। হাত বাড়িয়ে রোজার মুখের সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিল পরম যত্নের সাথে। সকালে নাস্তা করে রোজা বসেছে বসবার ঘরে। নূরজাহান গল্প বলছিল, তার আর তার স্বামীর ভালোবাসার গল্প। রোজা মন দিয়ে শুনছিল। তখনই শান্ত এসে ফোন ধরিয়ে দিয়ে গিয়েছে। স্ক্রিনে রীতির হাস্যোজ্জ্বল মুখ, সবগুলো দাঁত বের করে পরীর মতন হাসছে। রোজা হতবাক, ঘুম থেকে উঠে রোজাকে না পেয়েও বাচ্চাটা হাসছে। কাছে না কেন? এই তো জান প্রাণ দিয়ে মিস করে। স্ক্রিনের উপরে পাশের হাস্যোজ্জ্বল মুখ দেখে প্রশ্ন করেই বসল, তুমি হাসছো মা? রীতি দাঁত বের করে বলল, তুমি কি খুব এনজয় করছো মম? রোজা আশ্চর্য, কি এনজয় করব? ড্যাডের আদর? হোয়াট? ড্যাড বলেছে তুমি আদরের জন্য বায়না করেছো, যেভাবে আমি করি। তোমাকে তাই স্পেশাল প্রিন্সেস ট্রিটমেন্টে আদর দিতে ওখানে নিয়ে গিয়েছে। রোজার চোখ মুখ থমথম করছে। মেয়েটা তার বলছে কি? ওই অসভ্য লোক তার মেয়েকে এসব কি শিখিয়েছে? পরবর্তী পাঠ লেখিকা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব। দেখুন, লেখিকা রাতে দিয়েছে আর আমি আজকে সকালে দিয়ে দিলাম। সো এইরকম করে লেখিকা পরবর্তীতে পাঠ দিলে যদি রাতে দেয় সকালে পাবেন, আর দিনের বেলা দিলে দিনের বেলায় পেয়ে যাবেন।